বাংলা গল্পভূমিতে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার ফিরে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আজকে গল্পের নাম পোকা। গল্পের লেখক সৈয়দ রেজাউল করিম। চলুন তাহলে আজকের নিবেদন পোকা শুরু করা যাক। একটু পরেই পাহাড়ের কোলে ঘুমোতে যাবে রবি। তাই ঘুমোতে যাওয়ার আগে রক্তিম মুখে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে আছে ধরণীর দিকে। কুলকুল রবে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা। সিঁদুরে রাঙা মেঘ আকাশের বুকে ছড়িয়ে দিয়েছে তার মায়াজাল। বাসায় ফেরার আনন্দে পাখিদের কলতানে ভরে উঠেছে ভুবন। অপূর্ব দৃশ্য, যেন পটে আঁকা ছবি। কিন্তু কোনো কিছুতেই ধ্যান নেই সুবর্ণ। ধ্যান তার অন্যখানে। সে অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করছে একটা পোকাকে। এ পোকা সে কোনোদিন দেখেনি। একদম অপরিচিত, অন্য ধরনের, কিছুটা মাকড়সার মতো দেখতে, তবে রংটা একটু গাঢ় কালো। চুলের মতো সরু লম্বা পা, এক আধটা নয়, 8-8টা। চললেই মনে হবে আনন্দে নাচতে নাচতে চলেছে কোথাও। হাঁটু থেকে ঝুলে পড়া দেহটা দেখে মনে হবে ঝুলন দোলায় দুলছে তার দেহ। এরকম পোকা কলকাতার কোথাও দেখেনি সুবর্ণ। এমনকি আশেপাশে যত জায়গায় সে গেছে কোথাও সন্ধান পায়নি তার। কার্শিয়াংয়ে পুলিশের চাকরি করতে এসে নতুন করে আবিষ্কার করলো পোকাটাকে। পোকাটাকে দেখার পর থেকেই তার সম্বন্ধে জানার আগ্রহ বেড়ে গেল সুবর্ণর। পোকারা কি খায়, কিভাবে ঘুমোয়, মুখ দিয়ে তারা কোনো শব্দ করতে পারে কিনা, শত্রুর হাত থেকে বাঁচার জন্য তারা কি করে, মানুষের পক্ষে কোনো ক্ষতিকারক কিনা, এমনি আরো অনেক কিছু। থানায় ফিরে এসে একে ওকে পরিচিত অপরিচিত অনেকজনকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ তেমন গুরুত্ব দিল না সুবর্ণর কথায়। শিক্ষানবিশ দারোগা হলে যা হয় আর কি। সবাই নিজের নিজের কাজ করতে থাকলো। উপায়ন্তর খুঁজে না পেয়ে বড়বাবুর চেম্বারে ঢুকলো সুবর্ণ। বড়বাবুর সামনের চেয়ারে বসেছিল তখন দুজন লোক। থতমত মুখে আগ্রহের সাথে বড়বাবু শুনছিলেন তাদের কথা। হঠাৎ সুবর্ণর চোখে পড়ায় বড়বাবু শোধালেন, তোমার আবার কি? স্যার, আপনার কাছে এলাম একটা পোকার ব্যাপারে জানতে। অত্যন্ত বিনয়ের সাথে বড়বাবুকে বোঝাতে চাইল সুবর্ণ, কিন্তু বড়বাবু গেল রেগে। খেকিয়ে উঠলেন সাথে সাথে। রেগে বললেন, এদিকে আমার পোকা মরেছে, উনি এসেছেন আর এক পোকার খোঁজ করতে। গালি খেয়ে মুখটা কাঁচু মাচু হয়ে গেল সুবর্ণর। এভাবে সবার সামনে বড়বাবু যে এরম ভাবে বলে দিতে পারে সে ধারণা ছিল না তার। কথা শুনে মাথা নিচু করে চেম্বার ছাড়তে পা বাড়ালো সে। এমন সময় শুনতে পেল বড়বাবুর গলা, এদেরকে সঙ্গে নিয়ে এখনই যাও ইয়াংমাকুমে, দেখে এসো কিভাবে খুন হয়েছে। খুন! বিস্ময়ে চোখ দুটো বড় হয়ে উঠল সুবর্ণর। ভাবখানা, আমি তো সবে ডিপার্টমেন্টে এসেছি, তদন্তে কি জানি, মার্ডার কেস কিভাবে তদন্ত করব? বড়বাবুর চোখে ব্যাপারটা ধরা পড়ে যায়। মনে সাহস জোগাতে সুবর্ণকে উদ্দেশ্য করে বললেন, এতে ভয় পাওয়ার তেমন কিছু নেই। চুরি, ডাকাতি, খুন এইসব নিয়েই কাটতে হবে চাকরি জীবন। এখন সঙ্গে তোমার মেজবাবু যাবে, পরে তোমাকে একা যেতে হবে। ওর কাছে শিখে নিও কিভাবে তদন্ত করতে হয়, কিভাবে জিজ্ঞাসাবাদ করতে হয়, কিভাবে এভিডেন্স কালেক্ট করতে হয়। ঠিক আছে? সন্ধ্যা তখন 7টা। আমাবস্যার ঘুটঘুটে কালো অন্ধকার। শীতের কুয়াশায় গিলে খেয়েছে বৈদ্যুতিক আলোর উজ্জ্বলতা। কোনো রকমে পোশাকটা পরে জিপ গাড়িতে গিয়ে উঠল। সঙ্গে দুজন পুলিশ আর লোক দুজন। বয়স দুজনেরই 3-এর কাটায়। দেখতে মোটামুটি একই রকম, একই গায়ে থাকে, একসাথেই চলাফেরা করে। নামেও অদ্ভুত মিল দুজনের। একজনের নাম রশিদ, অন্যজনের নাম বেরসিক। গাড়ি ঝাড়মুছ করে তেল জল চেক করে দেখে নিল ড্রাইভাররাও। কাগজপত্র নিয়ে মেজবাবু এসে বসলো গাড়িতে। কালো ধোঁয়া খানিকটা উগরে দিয়ে এগিয়ে চলল গাড়ি। কখনো চড়াই, কখনো উতরাই। ওই পাহাড়ি রাস্তা যেমন হয় আর কি। দুলকি চালে গাড়ি চলতে লাগলো।
সুবর্ণর মনে হলো যেন মেলায় নাগরদোল্লা চড়েছে। গাড়ির ভেতরে তখন চলছে মেজবাবুর জেরা। তোমরা কখন জানতে পারলে ব্যাপারটা? ওই সকাল 7টা নাগাদ স্যার। এই সকাল 7টা নাগাদ স্যার। রসিক বেরসিক দুজনেই সমস্বরেই বলে উঠল। রসিক বলল, সকালবেলা দুজনে একসাথে কাঞ্চার দোকানে চা খেতে গিয়েছিল। ওখানে শুনলাম ভূপতি শর্মার বাড়িতে ভাড়াটি খুন হয়েছে। শুনে আর স্থির থাকতে পারলাম না, চলে গেলাম দুজনে শর্মার বাড়িতে। কিন্তু কিভাবে হলো খুনটা? মেজবাবুর গলায় উদ্বেগ। ঘুমন্ত অবস্থায় খুন হয়েছে বলে মনে হচ্ছে স্যার। রসিক বেশ দৃঢ় কণ্ঠে বলল, না হলে এমন নৃশংসভাবে খুন করতে পারে না। মনে হলো ওই প্রতিহিংসার জের, কিন্তু তার প্রতিরোধের কোনো চিহ্ন নেই দুহাতে। মেজবাবু বললেন, লোকটার নাম, বয়স, কি করতো, কবে থেকে এখানে আছে, এসব ব্যাপারে কোনো রকম খোঁজ খবর করেছো? তার বলতে স্যার? রসিক রসিকতার সাথেই বলল, অনেক দিনই তো হলো আপনাদের দরবারে আসছি। সব কিছু না জানলেও একটু আধটু শিখেছি, তার উপর ভিত্তি করে বলছি স্যার, দোষ নেবেন না। এই লোকটা বাঙালি, বয়স ওই আমাদেরই মতো হবে, 30-32। গত 7-8 মাস ধরে ভূপতি শর্মার বাড়িতে ভাড়ায় ছিল। মাঝে একবার ওর বউ এসেছিল, কিন্তু থাকেনি। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পালিয়ে গেল। আসলে আসলে কি জানেন তো, ওই কলকাতার মেয়ে, এখানে কি আর ভালো লাগে? কিন্তু বিকাশ বসে আর যাওয়া হলো না। এত বড় কাঠের ব্যবসা ছেড়ে যাওয়া কি মুখের কথা? বিকাশ আবার কাঠের ব্যবসা করতো নাকি? হ্যাঁ স্যার, বিরুষিক জবাব দিল। শহরের বাবুরা তো এটা করতেই অভ্যস্ত। ওই দাম দিয়ে 1 নম্বর কাগজ টেনে আর চোরা গুপ্তভাবে 2 নম্বরই কাঠ কিনে সেই কাগজে কলকাতায় চা। কথা শেষ হতে না হতেই মেজবাবু বললেন, টাকা পয়সা নিয়ে কারোর সাথে কোনো গন্ডগোল হয়নি তো? তাহলে কি বাড়ি ভাড়া নিয়ে শর্মার সাথে? না স্যার, একদমই না। বেশ জোরের সাথেই রসিক বলল, তাহলে কি কোনো লটর পটর? না স্যার, কোনো দিক থেকে সেরকম কোনো সংবাদ। তাহলে? সেটাই তো আমরা ভাবছি স্যার। দীর্ঘ 20-22 বছরে এখানে সেরকম কোনো ঘটনা ঘটেনি কখনো। বাইরে থেকে কেউ এসে খুন করে যাবে এটা যেমন ভাবা যায় না, তেমনি এখানকার লোক এতটা অমানুষের মতো খুন করবে এটাও কল্পনা করতে পারছি না স্যার। কথাবার্তা চলাকালীন আচমকা ক্যাচ করে ব্রেক কষে গাড়িটা দাঁড় করিয়ে দিল রাম। ভিতরের সবাই হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। রাগে খেকিয়ে উঠলেন মেজবাবু। গন্ডারের চামড়া রামর। মেজবাবুর গালি গায়ে মেখে নিয়ে অনায়াসে বলল, এখানে নামতে হবে স্যার, সামনে আর গাড়ি যাবে না। অজ্ঞতা একে একে নেমে পড়ল সকলে। রাস্তার একপাশে গাড়িটা রেখে দিল রাম। রসিক বেরসিককে নিয়ে সুবর্ণরা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একসময় মেজবাবু শুধালেন, তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা খুব গোলমেলে স্যার। গোলমেলে না হলে আসামিকে ধরে নিয়ে চলে আসতাম থানায়, আপনাদের আর কষ্ট করে। বেশ দুঃখের সাথে বলল রসিক। সরু রাস্তা পাহাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে চলে গেছে। বাম পাশে উঁচু পাহাড়, ডান পাশে খাদ। একবার পা ফসকালে সোজা 400-500 ফুট নিচে। রামের নাম বলারও সময় দেবে না। ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়বে মাংসপিণ্ড। হাড়গোড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। তাই অতি সাবধানে রসিকের হাত ধরে হাঁটছিল সুবর্ণ। ইয়ানমাকুম বাজার থেকে ভূপতি শর্মার বাড়ি খুব একটা দূর নয়, মাত্র মিনিট 10-এর রাস্তা। হাঁটতে হাঁটতে ওরা পৌঁছে গেল ভূপতি শর্মার বাড়িতে। শীতের রাত, কনকনে ঠান্ডা। ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েছিল ভূপতি শর্মা ও তার স্ত্রী। রসিক বেরসিক চিৎকার করে ডেকে তুলল তাদের। সদর দরজার আলো জেলে বাইরে এলো দুজনে। পুলিশ আসবে একথা ওদের জানা ছিল। চাবিটা সঙ্গে নিয়ে তাই বার হয়েছিল ভূপতি। পাশের ঘরে তালা দেওয়া ছিল, সেটাকে খুলে ফেলল সে। তারপর অন্ধকারে ঘরে ঢুকে খুট করে সুইচটা টিপল। আলোয় আলোকিত হয়ে উঠল সমস্ত ঘর। রসিক বেরসিক মেজবাবু সকলেই হুড়মুড় করে ঢুকে পড়ল সেই ঘরে। পাকা ঘর, 5 ইঞ্চি ইটের গাঁথুনি, ভিতরটা 10-12 ফুট। দক্ষিণ দিকে একটা দরজা, 3 দিকে 3টে কাঠের জানলা।
আসবাবপত্র তেমন কিছু নেই। আছে দুটো প্লাস্টিকের চেয়ার, একটা আলনা, একটা টেবিল আর একটা ছোট স্টিলের আলমারি, শোবার জন্য একটা খাট। জিনিসপত্র বলতে দুটো অ্যাটাচি, কতগুলো বাসনপত্র আর রান্না বান্নার কিছু সরঞ্জাম। সতর্ক দৃষ্টিতে সমস্তটা একবার দেখে নিল মেজবাবু। সুবর্ণকে বুঝিয়ে বললেন কেন এটা দেখা প্রয়োজন। বিছানার উপর পড়েছিল বিকাশের লাশ, গলার নলিটা কাটা, সেই রক্তে ভিজে গেছে বিছানাটা। বিকাশের দেহ উল্টে পাল্টে দেখল মেজবাবু, আর কোথাও কোনো আঘাতের চিহ্ন খুঁজে পেলেন না। এমনকি প্রতিরোধের কোনো চিহ্ন পেলেন না তার দুই হাতে। সম্ভবত ঘুমের মধ্যেই বিকাশকে খুন করা হয়েছে। ছুরি দিয়ে যে খুনটা করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না মেজবাবু, কারণ ছুরিটা পাওয়া গেছে বিছানার পাশে, রক্তের দাগ লেগে আছে তাতে। বিকাশের যে বিছানায় খুন করা হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ রক্তের অধিক্যই তার প্রমাণ। কিন্তু খুনি ঘরে ঢুকলো কিভাবে? তাহলে কি দরজাটা বন্ধ করা ছিল না? সাথে সাথে দরজাটা পরীক্ষা করে দেখলো মেজবাবু। না, ছিটকিনি তো ঠিকই আছে, একদম অক্ষত অবস্থায়। তাহলে নিশ্চয়ই বিকাশ দরজাটা খুলে রেখেছিল। যদি দরজাটা বিকাশ সত্যিই খুলে থাকে তাহলে খুনি তার পরিচিত ছিল। আর যদি পরিচিত লোক না হয় তাহলে কি ভূপতি আর তার স্ত্রী ব্যাপারে জড়িত? মনে মনে বিশ্লেষণ করতে থাকলেন মেজবাবু। দুটো অ্যাটাচিতেই চাবি দেওয়া ছিল না। সুবর্ণ দুটো খুলে দেখল, কাপড় চোপড় কাগজপত্র সব গোছানো। একটাতে প্যান্ট শার্ট ও অন্যান্য টুকিটাকি জিনিস, অন্যটাতে শাড়ি ব্লাউজ চুড়ি টুড়ি ইত্যাদি। একটা টেলিফোনের ডায়েরিও পাওয়া গেল তাতে। ডায়েরিটা উল্টে পাল্টে দেখল মেজবাবু। তাতে অনেকের নাম ও নাম্বার লেখা আছে। কাজে লাগলেও লাগতে পারে ভেবে সেটা সুবর্ণর হাতে ধরিয়ে দিল মেজবাবু। আর ছিল 1000 মতো টাকা। সুরতহাল রিপোর্ট তৈরি করে সদরে ডেড বডি পাঠাবার সময় বালিশের তলা থেকে পাওয়া গেল এক গোছা চাবি। সেই চাবি দিয়ে আলমারি খুলে দেখল মেজবাবু। কিছু কাগজপত্র, 1000 টাকা, একটা ইয়াসিকা ক্যামেরা আর কিছু কাপড় চোপড় ছাড়া তেমন কিছু ছিল না। খুনি যে টাকা পয়সার জন্য বিকাশকে খুন করেছে এ কথা মনে হলো না মেজবাবু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কেন খুন করলো বিকাশকে সে? একটা গভীর ধাঁধে পড়ে গেলেন মেজবাবু। সুবর্ণর সামনে মেজবাবু আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করলেন ভূপতি ও তার স্ত্রীকে। জানতে চাইলেন বিকাশ ও তার স্ত্রীর সম্পর্ক। তাদের কথায় এটা বোঝা গেল যে গত 8 মাস আগে শিয়ালদা স্টেশনে ভূপতিদের সাথে দেখা হয়েছিল বিকাশের। মন মরা হয়ে বসেছিল স্টেশনের একটা বেঞ্চে। তার বিষণ্ণ মুখ দেখে দয়া হলো ভূপতির। তার দুঃখের কথা শুনে গলে গেছিল তার মন। সাথে করে তাই তাকে নিয়ে এলো কালিম্পংয়ে। তারপর তার থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করে দিল নিজের বাড়িতে। ইয়ানমাকুমে একটা কাঠের গোলাতে জুটিয়ে দিল চাকরি। কাদের ছেলে ছিল বিকাশ। মাস ঘুরতে না ঘুরতেই নিজে লেগে পড়ল কাঠের ব্যবসায়। রমরমিয়ে চলতে থাকলো ব্যবসা। কিছুদিন আগে ওর স্ত্রী এসেছিল, সপ্তাহখানিক থেকে আবার ফিরে গিয়েছিল কলকাতায়। মেজবাবু জিজ্ঞেস করলেন, ওর স্ত্রীর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছিল নাকি? আরতি বলল, না স্যার, ঝগড়াঝাটি হলে আমরা জানতে পারতাম। তবে বিকাশ ও স্ত্রীকে থাকার জন্য পিড়াপিড়ি করেছিল খুব, কিন্তু মিতা শোনেনি। বরাবর অসুস্থতার কথা বলে চলে গিয়েছিল। গতকাল রাতে কোনো লোকজন? মেজবাবুর কথা শেষ হতে না হতেই আরতি বলল, হ্যাঁ, ওই রাত 8টা নাগাদ একটা লোক এসেছিল স্যার, বাঙালি হবে। বিকাশের নাম ধরে কয়েকবার ডাকাডাকি করলো। আমি আর বিছানা ছেড়ে উঠিনি। কিন্তু কে সেই লোক যে গতকাল রাত্রে এসেছিল? এখানে সেখানে রেল স্টেশনে সব জায়গায় ছানবিন করলো মেজবাবু, কিন্তু উত্তর পেলেন না কোথাও। তবে কথাবার্তা শুনে বুঝতে পারলেন যে ওই লোকটাই খুন করেছে বিকাশকে। কিন্তু লোকটার নাম কি, কি তার পরিচয়? এসব প্রশ্ন ফাঁসির দড়ির মতো ঝুলে রইল মেজবাবুর চোখের সামনে। থানায় ফিরে সমস্ত ঘটনা বড়বাবুকে বললেন মেজবাবু। গম্ভীর হয়ে বেশ কিছুক্ষণ চিন্তা করলেন বড়বাবু। তারপর একসময় মৌনতা ভেঙে সুবর্ণকে উদ্দেশ্য করে বললেন, কেসটা ভালো করে দেখো সুবর্ণ, মাঝে মাঝে ঘটনাস্থলে যাও,
500 টাকা বকশিস দেবো উদ্ঘাটন করতে পারলে। মেজবাবু বললেন, ভালো একটা জিনিস প্রেজেন্ট করব কিন্তু আমি। মনে মনে অনেক চিন্তা ভাবনা করলো সুবর্ণ। কাকে মেরেছে, কবে কখন মেরেছে, কি দিয়ে মেরেছে, কে কে তার সাক্ষী আছে, এসব প্রশ্নের উত্তর তারা পেয়ে গেছে। কিন্তু কে মেরেছে, কেন মেরেছে, কে কে তার সাথে ছিল, এসব প্রশ্নের উত্তর সে পাবে কোথায়? খুঁজতে খুঁজতে একটা মাস পার হয়ে গেল, কিন্তু রহস্যের আর উদ্ঘাটন হলো না। সেদিন সকাল সকাল বড়বাবুকে বলে ঘটনাস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সুবর্ণ। মনে তার জেদ চেপে বসেছিল, যে কোনো উপায় এই কেস সে ডিটেকশন করবেই করবে। ঘটনাস্থলে ঢোকার মুখেই রসিক বেরসিকের সাথে দেখা হলো সুবর্ণর। হাত তুলে তারা তার গাড়ি থামিয়ে দিল। তারপর দ্রুত পায়ে চলে এলো গাড়ির কাছে। গাড়ির ভিতর সুবর্ণকে দেখে খুশিতে ভরে উঠল তাদের মন। বেশ উৎসাহের সাথে রসিক বলল, আপনার কেস স্যার ডিটেকশন হয়ে গেল। রসিকের কথা শুনে আকাশ থেকে পড়ল সুবর্ণ। অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। থানা থেকে কেউ কিছু জানালো না, অথচ কেস ডিটেকশন হয়ে গেল। তা আবার হয় নাকি? নিশ্চয়ই বেটা দুটো গাঁজা টেনে এসেছে, না হলে এরকম কথা বলে কি করে? পরক্ষণেই তার মনে হলো, ব্যাপারটা ঘটলেও তো ঘটতে পারে, ঘটনাটা কেউ দেখলেও তো দেখতে পারে। আসল ব্যাপারটা জানতে ক্ষতি কোথায়? এই ভেবে গাড়ি থেকে নামলো সুবর্ণ। তারপর রাস্তায় এপাশে দাঁড়িয়ে চাপা গলায় সে জিজ্ঞেস করলো, কে খুন করেছিল বিকাশকে? কিভাবে এটা জানা গেল? রসিক বেরসিকের কথা শুনে সুবর্ণর মাথা ঘুরে গেল। ভূপতি সেদিন মেজবাবুর সঙ্গে তো বহুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেছিল তাকে, কিন্তু কোনো সমাধান সূত্র তো বার হয়ে আসেনি। তাছাড়া রসিক বেরসিকও সন্দেহের কোনো আঙুল তোলেনি ভূপতির ওপর, বরং সার্টিফিকেট দিয়েছিল লোকটা বেশ ভালো। আজ হঠাৎ এমন কি হলো যার জন্য তার নাম করছে রসিক বেরসিক? ব্যাপারটা একটু ভালো করে বোঝার দরকার আছে। এই ভেবে একটু ঠাট্টার মেজাজে সুবর্ণ বলল, সেদিন তোমরা যাকে ভালো বললে আজ সে হঠাৎ খুনি হয়ে গেল, ব্যাপার কি ভাই? বেরসিক বলল, খুনি তো আমরা বলিনি স্যার, খুনি বলেছে অন্যরা। তারা নিজেদের কানে সব শুনেছে ওদের কথাবার্তা, তাদের কাছেই আপনাকে নিয়ে যাব আমরা। জিজ্ঞাসাবাদ করে দেখুন ঘটনাটা সত্য কিনা। ঘটনাটার সত্যতা যাচাই করতে সুবর্ণ দলবল নিয়ে হাজির হলো মাইনা থাপার বাড়িতে। মাইনা তখন খেতে বসেছিল। পুলিশ এসছে শুনে এঁটো হাতে উঠে দাঁড়ালো। ভয়ে তার প্রাণ অষ্টাগত। রসিক বলল, ভয় নেই মহিলাদা, ছোটবাবু আমাদের খুব ভালো লোক, যা জিজ্ঞেস করবে সব ঠিক ঠিক বলে দিবে, তোমার কোনো ক্ষতি হবে না। সামনের একটা চেয়ারে বসে সুবর্ণ জিজ্ঞেস করল, এই খুনির ব্যাপারে আপনার কাছে কিছু জানার আছে? মাইলা কিছু বলতে ইতস্তত বোধ করল। তা দেখে সুবর্ণ আবার বলল, কোনো ভয় নেই, আপনি নির্ভয় বলুন। ছোটবাবুর কাছে আশ্বাস পেয়ে নিজের কান দুটো একবার ধরে মাইলা বলতে শুরু করল, অপরাধ নেবেন না বাবু, সেদিন বন্ধুর পাল্লায় পড়ে বাজার থেকে একটু মদ গিলে আসছিল। আমার সাথে ছিল শাইলা। অন্ধকার রাতে পথে কোনো লোকজন ছিল না, শুনশান রাস্তা। বাজার হতে গল্প করতে করতে আসছিল। ভূপতি শর্মার বাড়ির কাছে এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম দুজনে। কানে এলো ভূপতি শর্মার বউয়ের গলা, খবরদার খবরদার, তুমি ওকে মারবে না। ভূপতি বলল, "আহ, না মারবো না, এমনি ছেড়ে দেবো? ছ্যাঁচড়া এসে তোমার গায়ে উঠবে আর আমি চেয়ে চেয়ে দেখবো।" ওদের কথাবার্তা শুনে আমাদের টনক নড়ে গেল, নেশা গেল চোটে। হঠাৎ শুনতে পেলুম পটাপট আওয়াজ, শুনতে পেলুম আরতির গলা, তুমি ওকে মেরে ফেলবে? না মারবো না, এমনি ছেড়ে দেবো। রাগের সাথে ভূপতি বলল। পরদিন সকালে জানতে পারলুম ভূপতি শর্মার ভাড়াটের খুন হয়েছে। গিয়ে দেখলুম ঘটনাটা সত্যি। আমি মিথ্যে কথা বলছি কিনা শাইলাকে জিজ্ঞেস করে দেখুন। রসিক বেরসিক শাইলাকে ডেকে আনলো সাথে সাথে। শাইলাকে জিজ্ঞেস করলো সুবর্ণ। একই কথা বলল শাইলা। তা শুনে সুবর্ণ সন্দেহ গাঢ় হলো, মনে আনন্দ হলো খুব।
এতদিনের কেসটা ডিটেকশন হলো। 500 টাকা আর হাত ঘড়িটা তাহলে তার হস্তগত হবে। মনে মনে বেশ উৎফুল্ল হয়ে উঠল সুবর্ণ। কোনো কিছু চিন্তা ভাবনা না করে ভূপতি আর তার স্ত্রীকে অ্যারেস্ট করে গাড়িতে তুলল। গাড়ি রওনা দিল থানা অভিমুখে। আসামিদের নিয়ে যখন থানাতে পৌঁছলো সুবর্ণ, তখন সন্ধ্যে 7টা 7:30 হবে। বড়বাবু বসেছিলেন তার চেম্বারে। তাদেরকে নিয়ে সুবর্ণ ঢুকে পড়ল চেম্বারে। ওদেরকে দেখে অবাক হলেন বড়বাবু। বুঝতে পারলেন না আবার কোনো অঘটন ঘটেছে কিনা। জিজ্ঞাসু দৃষ্টিতে সুবর্ণর দিকে চাইতে সুবর্ণ বলল, ইয়ান মাকুমের খুনের কেসটা ডিটেকশন করে ফেলেছি। এই ভূপতি খুন করেছে বিকাশকে, ওর স্ত্রীর নিষেধ শোনেনি। সুবর্ণর কথা শুনে বড়বাবু তো থ। এ ছোকরা বলছে কি? এই কেসে তাহলে কজন মার্ডারার? মনে খটকা লাগে বড়বাবু। আবার ভাবলেন হলেও হতে পারে, এতে অবাক হবার কি আছে? একটু বাজিয়ে দেখলে তো বোঝা যাবে আসল ঘটনাটা কি। তিনি জিজ্ঞেস করলেন, ওরা যে খুন করেছে তার প্রমাণ কি? প্রমাণ আছে স্যার। সাথে সাথেই সুবর্ণ জবাব দিল, দুজন ভালো সাক্ষী আছে স্যার। সুবর্ণর কথায় আরো অবাক হলো বড়বাবু। ভূপতি ও তার স্ত্রীর দিকে এক নজর তাকিয়ে দেখলেন। তাদের থমথমে মুখে ঝরে পড়ছে নিরপরাধের অভিব্যক্তি। কোথাও কিছু একটা গোলমেলে ব্যাপার আছে। ওদের দুজনকে বাইরে বসতে বলে সুবর্ণর কাছে জেনে নিল গোটা ব্যাপারটা। মাইলা শাইলা যে 1 নম্বর মাতাল এটা জানা ছিল বড়বাবু। তাছাড়া শোনা কথার উপর ভিত্তি করে কাউকে আসামি করা যথোচিত কাজ নয়। ব্যাপারটা যাচাই করা প্রয়োজন। এ কথা ভেবে ভূপতিকে ডেকে নিল চেম্বারে। তারপর তিনি সহানুভূতির সাথে জিজ্ঞেস করলেন, সেদিন রাতে কি হয়েছিল ভূপতি? ভূপতি কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি সত্যি বলছি, আমি মার্ডার করিনি। মার্ডার করনি মানে? বড়বাবু একটু ঝাঁঝিয়ে উঠলেন। তোমার স্ত্রী তোমাকে নিষেধ করেছিল, মারতে বারণ করেছিল, কিন্তু তবুও তুমি। এতক্ষণে ব্যাপারটা মাথায় ঢুকলো ভূপতির। বড়বাবুর কথা শুনতেই সে হো হো করে হেসে উঠল। তার হাসি দেখে অবাক হয়ে গেল বড়বাবু। অবাক হলো সুবর্ণ। একসময় হাসি থামিয়ে ভূপতি বলল, সেদিন আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিল। হঠাৎ আরতির গা শিরশিরিয়ে উঠেছিল। ও আমাকে বলে, আমার গায়ে বোধহয় কিছু উঠছে, আলু নিয়ে একবার দেখো তো। আমি আলু নিয়ে দেখি একটা ঢেউচিকি পোকা। আমি হাত দিয়ে ওটা ফেলে দিই। তারপর জুতো দিয়ে মারতে গেলে বউ আমাকে নিষেধ করে। আমি ওর কোথায় কান দিই না। পোকাটা যদিও মানুষের কোনো ক্ষতি করে না, তবুও ওটা আবার গায়ে উঠতে পারে। এই কথা ভেবে ওটাকে চটি দিয়ে মেরে ফেলি। তা দেখে বউয়ের খুব রাগ হলো। রাগের মাথায় ও তিরস্কার করে বলে উঠল, তোমাকে এত করে বারণ করলাম, তুমি ওকে মেরে ফেললে। মায়ের দিব্যি বলছি স্যার, আমি বিকাশকে খুন করিনি। ওকে আমি কেন খুন করব? ও কি ক্ষতি করেছে আমার? বলে কান্নায় ভেঙে পড়ল ভূপতি। ভূপতি ঠিক বলল কিনা তা যাচাই করার জন্য ওর বউকে ডাকলো বড়বাবু। সেও একই কথা বলল। তাদের কথা শুনে লজ্জায় পড়ে গেল সুবর্ণ। কি মূর্খ সে! একবারও ভেবে দেখলো না ব্যাপারটা, তলিয়ে দেখলো না ঘটনাটা আসলে কি। বড়বাবু এখন 10টা কথা শুনিয়ে দেবে, এ কথা ভেবে মুখ চুনো করে বসে থাকলো সুবর্ণ। হঠাৎ ক্রিং ক্রিং করে টেলিফোন বেজে উঠল। কলার আইডিতে ফোন নম্বর দেখে বড়বাবু বলল, হ্যাঁ বলো। প্রায় 15 মিনিট ধরে শুনলেন বড়বাবু। মাঝে মাঝে হ্যাঁ হুঁ করে গেলে অবশেষে তিনি বললেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কোঅপারেশন। আর হ্যাঁ, আসামি দুজনকে কাল তোদের কোর্টে পাঠিয়ে দিস। প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আমরা এখানে নিয়ে আসবো, উইদাউট বিং এনি ডিলে। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। বলে ফোনটা রেখে দিল বড়বাবু। ব্যাপারটা কি তা জানার জন্য মনটা উসকুস করছিল সুবর্ণ, কিন্তু ভয়ে কিছু জিজ্ঞেস করতে পারল না বড়বাবুকে। কলিং বেল বাজিয়ে বড়বাবুই ডেকে নিল মেজবাবু আর সেজবাবুদের। তারপর শুরু করলেন রহস্যর পর্দা উদ্ঘাটন করা। সেদিন মেজবাবু ও সুবর্ণ ফিরে এসে যখন ঘটনা বলল, তখন কেন যেন আমার সন্দেহ হলো। মনের মধ্যে অনেক প্রশ্ন জাগলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 1
নিপাট ভদ্রলোককে কে খুন করতে পারে? কি তার স্বার্থ? শুধু খুন করার জন্য সেখানে আসবে কেন? মনে খুব সন্দেহ হলো। বিকাশ যে গোলায় কাজ করতো তার মালিক লোক লাগিয়ে খুন করায়নি তো? কিংবা ভূপতি? খোঁজ খবর নিয়ে দেখলাম ওরা কেউই এ ব্যাপারে জড়িত নয়। তখন আমার সন্দেহ হলো মিতার উপর। কারণ বিকাশ খুন হওয়ার কিছুদিন আগে সেই ইয়াং মাকুমে এসেছিল। সে কোনো বাঙালি ছেলেকে খুন করার দায়িত্ব দিয়ে গেল না তো? কিন্তু এতে মিতার কি লাভ? কেন সে কাজটা করতে যাবে? তাহলে কি বিকাশের পরিবারের লোকজন ওকে খুন করেছে? মনে মনে আরো অনেক কিছু চিন্তা ভাবনা করলাম আমি, কিন্তু কোথা থেকে কোনো আলোর দিশা পেলাম না। হঠাৎ মনে পড়লো ডায়েরির কথা। মেজবাবুর কাছ থেকে ডায়েরিটা সেনকে চেয়ে নিলাম। তারপর কাজের অবসরে শুরু করলাম ফোন করতে। একদিন ফোন করে পেয়ে গেলাম বিকাশের দাদাকে। প্রকাশ দুঃখ করে বলল, ও আমাদের পরিবার পরিজনের কাছে 5 বছর আগে মারা গেছে। ওকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা ভাবনা নেই। যে বাড়ির কোনো মান সম্মান না রেখে একটি বাজারের মেয়েকে স্বইচ্ছে বিয়ে করে, সে কি একটা মানুষ নাকি? এ কথা শুনে আমার ধারণা ওদের বাড়ির কোনো লোকজন ওকে খুন করার জন্য নিযুক্ত করেনি তো। কিন্তু তা যদি করতো তাহলে 5 বছর আগেই তারা সে কাজটা সমাধান করে ফেলত। এত বছর অপেক্ষা করতো না। ওর বন্ধু বান্ধবের কাছে ফোন করে বুঝলুম বিকাশটা ছিল একটু অন্য ধরনের। আর 5টা সাধারণ মানুষের মতো ছিল না। লগ্নভ্রষ্টা মেয়েকে সে বিয়ে করেছিল কোনো পারিপার্শ্বিক চিন্তা ভাবনা না করে। বাড়ি থেকে বিতাড়িত হয়েও তার কোনো আফসোস ছিল না। পকেটে তার একটা কানাকড়ি ছিল না। তবুও দাদার কাছে কোনোদিনও হাত পাতেনি। ভাগ চায়নি পৈতৃক সম্পত্তিরও। বরং ভগ্নদশায় দিনের পর দিন সে ঘুরে বেরিয়েছে এখানে সেখানে। এইসব নানান কারণে আমার সন্দেহ হলো মিতার উপর আর তার পরিবারের প্রতি। কিন্তু মিতার বাপের বাড়ি কোনো ঠিকানা আমার কাছে ছিল না। বিকাশের বাড়ির লোকজনও জানতো না ওদের ঠিকানা। ডায়েরিতেও আবার কিছু পাওয়া গেল না। অন্ধকারে তখন আমি হাতড়ে বেড়াচ্ছি। মিতাদের বাড়ি কোথায়? ওরা ভাই বোন? ওর পারিবারিক জীবনযাত্রা কেমন তদন্তের স্বার্থে এসব কিছু জানার দরকার ছিল। কিন্তু কিভাবে জানবো সেটা? ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো ছেলের বাড়ির লোকজন জানবে না এটা তো হতে পারে না। না হলে মিতার সম্বন্ধে এত কিছু জানলো কি করে? ব্যাপারটা ওদের ভালোই জানা আছে, শুধু পুলিশের কাছে বলছে না। কি করা যায় তাতে? মনে মনে ভাবলাম খানিকক্ষণ। তারপর ফোন করলাম রিজেন্ট পার্ক থানায়। ওখানকার ওসি প্রবণ দত্ত ছিল তা জানতাম না। ও আমার বন্ধু। ব্যাপারটা ওকে খুলে বললাম এবং ও সমস্ত কিছু ব্যবস্থা করে দিল। ও খুঁজে খুঁজে বার করে ফেললো বিকাশদের বাড়ি। মিতাদের বাড়িও বার করলো। ওদের আত্মীয় স্বজনেরা বলে দিল সবকিছু। মিতাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল তার প্রেমিকের নাম। রেলের বুকিং লিস্ট চেক করে পাওয়া গেল অপূর্বর নাম। তার পকেট থেকে উদ্ধার হলো কালিম্পং যাওয়া আসার টিকিট। মিতা ও অপূর্বকে আজ ধরে রেখেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ব্যাপারটা সুবর্ণর মাথায় তখনও ভালো করে ঢোকেনি। বড়বাবুর কাছে আরেকটু ডিটেলে শুনতে চাইছে সে। তার কথা শুনে বড়বাবু মুখ মুচকে হাসলেন। পকেট থেকে সিগারেটের বক্সটা বার করে একটা মুখে রাখলেন। মেজবাবু তার পকেট থেকে দেশলাইটা বার করে আগুন জ্বেলে দিলেন। একটা সুখ টান মেরে বড়বাবু আবার বলতে শুরু করলেন। খুনের সপ্তাহখানেক আগে বিকাশের কাছে এসেছিল মিতা। স্বামীর সঙ্গে ঘর করতে না, এসেছিল ডিভোর্সের কাগজপত্র সই করে নিতে। কিন্তু ইয়ান মাকুমে এসে দেখলো অনেক পরিবর্তন হয়ে গেছে বিকাশের। যার সহায় সম্বল বলে কিছু ছিল না তার নামে লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স। বড় একটা কাঠ গোলা। দেখে তাজ্জব মনে গেল মিতা। মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো তার। এরকম একটা প্রাক মুহূর্তে বিকাশের কাছে ডিভোর্স নেওয়াটা কি উচিত হবে? প্রেমিকের তো তেমন কিছু সঙ্গতি নেই যে সবকিছু লাথি মেরে মিতার হাত ধরবে সে। তার সঙ্গে সুখ শান্তিতে থাকতে হলে টাকা চাই। সেই টাকা এখন দিতে পারবে বিকাশ। সুতরাং এখনই তাকে ডিভোর্স করতে যাবে কোন দুঃখে? মনে মনে সে ঠিক করে ফেললো বিকাশের টাকা সে নেবে, আবার অপূর্বর সাথেও ঘর করবে। কিন্তু কিভাবে তার লক্ষ্য পূরণ হবে? মনে মনে চিন্তা করতে থাকে। অবশেষে সিদ্ধান্তে আসে শুধু একটু খুন। বিকাশ খুন হলেই সবকিছু হাতের মুঠোয় পাবে মিতা।
ব্যাংক ব্যালেন্স, ঘরবাড়ি, সব কিছু। কিন্তু কিভাবে বিকাশকে খুন করবে মিতা? মিতা ভাবতে থাকে, যদি সে রাতে তাকে খুন করে চলে যায় তাহলে সাধারণ মানুষের কাছে ঘটনাটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চোখ বুজে পুলিশ তাকে ধরে পাঠিয়ে দেবে জেলে, আর এই খুনের পুরোপুরি দায় হবে সে। তাই স্বামীর সাথে ঝগড়াঝাটি না করে নীরবে ফিরে গিয়েছিল কলকাতায়। তারপর সে অপূর্বকে ঘটনাটা বলে। অপূর্ব এক কথায় রাজি হয়ে গেল। মিতার কাছ থেকে ঠিকানাপত্র নিয়ে ইয়ানমাহুমে হাজির হলো অপূর্ব। দিনের আলোয় খুঁজে বার করলো ভূপতির বাড়ি। রাতের অন্ধকারে ঢুকে পড়লো বিকাশের ঘরে। তারপর নির্দয়ীভাবে খুন করলো বিকাশকে। কাক পক্ষেও টের পেল না। আর অপূর্ব ফিরে গেল কলকাতায়। অপরাধী অপরাধ করে কিন্তু ছেড়ে যায় তার কিছু নিদর্শন, সাথে নিয়ে যায় কিছু প্রমাণ। ছুরির বাটে পাওয়া গেছে খুনির হাতের ছাপ, খুনির পকেটে পাওয়া গেছে ট্রেনের টিকিট। ঘটনার কথা স্বীকার করেছে অপূর্ব ও মিতা। কালকেই ওদের পাঠিয়ে দেবে কোর্টে। কাহিনী শুনে থ হয়ে গেল সুবর্ণ, কিন্তু মাথার মধ্যে তখনও ঘুরে খাচ্ছিল সেই পোকাটা। নিজেকে আর সামলাতে পারল না সে। বড়বাবুর সামনেই ভূপতিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার স্ত্রীর গায়ে যে পোকাটা উঠেছিল সেটা কেমন দেখতে? ভূপতি বলল, দেখতে কত কটা মাকড়সার মতো। আটটা ঠ্যাং তার খুব সরু সরু, চলার সময় মনে হয় যেন নাগরদোল্লায় দুলছে। ওটা তাহলে ঢেউছি কি পোকা? মুখটা উজ্জ্বল হয়ে উঠল সুবর্ণ। একটা আনন্দের নিঃশ্বাস বার হলো তার বুক দিয়ে। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটার নাম হলো পোকা। গল্পের লেখক সৈয়দ রাজাউল করিম। আশা করছি আপনাদের সকলে গল্পটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প। গল্পটাকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।